প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। সমকালীন বিভিন্ন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আহমেদ চৌধুরী কিরণ। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচন পরবর্তী প্রেক্ষাপট, সংলাপ, সমঝোতা। দর্শক, এই বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর মাননীয় তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম এবং সিপিবির সম্মানিত সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। দর্শক, চাইলে আপনিও এই আলোচনায় অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। এর জন্য ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো আমাদের এই নাম্বারে। চলে যাচ্ছি মূল আলোচনায়। আসলে ইকবাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। আলোচনার সূত্রপাতটা যদি এভাবেই করি, সেটি হচ্ছে গাইবান্ধায় মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, যারা যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়, সে কারণের জন্য তারা মানুষ হত্যা করছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, নির্বাচন বন্ধ করার চেষ্টা করেছে, কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড আর বরদাস্ত করা হবে না, এটি তিনি বলেছেন একদিকে। আর অন্যদিকে আবার আমরা দেখেছি যে 18 দলীয় জোট, যেটি আজকে থেকে আবার 19 দলীয় জোটে আমরা দেখতে পেয়েছি রূপান্তরিত হয়েছে, সেখানে বেগম খালেদা জিয়া গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বলেছেন, বাকশালী কায়দায় বর্তমান সরকার গণতন্ত্রকে মৃত্যুপ্রায় অবস্থা নিয়ে নিয়েছে। এই যে দুরকম দুদিক থেকে আমরা শুনতে পাচ্ছি, আবার একটা বাক্যর যে সংঘাত সেটি দেখতে পাচ্ছি, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন, সেটা তো প্রধানমন্ত্রী হিসাবে যেহেতু তিনি সরকার প্রধান, স্বাভাবিকভাবেই তিনি দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে এবং দেশে সাধারণ মানুষের জানমালের রক্ষার জন্যে তার সরকার যে পদক্ষেপ গ্রহণ করবে সেটি বলে জাতিকে এবং জনগণকে আশ্বস্ত করা, সেটাই তার দায়িত্ব এবং সেই হিসেবে তিনি বলেছেন। আর বিশেষ করে যে বিচার চলছে, যুদ্ধাপরাধীদের বিচার, মানবতা বিরোধী অপরাধে যাদের বিচার হচ্ছে, তাদের বিচার কাজ চলবে অব্যাহতভাবে এবং বিচারের রায় চূড়ান্তভাবে যেগুলো আদালতের মধ্য দিয়ে আসবে সেগুলো বাস্তবায়ন করা হবে। একটি রায় বাস্তবায়ন করা হয়েছে, বাকিগুলো চূড়ান্ত যখন রায় হবে এবং বিচারের প্রক্রিয়া যখন সম্পন্ন হবে সেগুলো তখন বাস্তবায়ন করা হবে। অপরদিকে 18 দল, মানে আজকে থেকে 19 দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যেটি বলেছেন যে গণতন্ত্র মৃত্যুপ্রায়, সেটি একটি বিরোধী দলীয় রাজনীতিকের বক্তব্য, রাজনৈতিক বক্তব্য। কারণ গণতন্ত্র কতটুকু মৃতপ্রায় বা কতটুকু সক্রিয়, সেগুলো তো শুধু বক্তব্যের মধ্য দিয়েই কিন্তু সেটা প্রমাণিত হবে না, সেগুলো প্রমাণিত হবে যে কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সরকার কিভাবে সেই কর্মকাণ্ডগুলোকে এগিয়ে নিয়ে যান এবং যারা বিরোধী দলে থাকবেন, যেসব রাজনৈতিক দল বা জোট, তারা কিভাবে রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক কর্মকাণ্ড তারা করবেন, তার উপরে নির্ভর করবে দেশের গণতন্ত্র কতটুকু সজীব, সক্রিয় বা কতটুকু যাকে বলে সকলের কাছে গ্রহণযোগ্য সেটি। তবে আমি মনে করি যে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি যেটি হওয়া উচিত সেটি হলো, আমাদের গণতন্ত্রকে যদি আমরা সক্রিয় রাখতে চাই তাহলে কয়েকটি বিষয়ে এটি আমি মনে করি দলীয় সংকীর্ণতার উপরে বা দলীয় স্বার্থের উপরে উঠে জাতীয় একটি সমঝোতা বা ঐক্যমত হওয়া উচিত। সেটি ধরুন, দেশের ব্যবসা বাণিজ্য সকল ধরনের রাজনৈতিক সহিংস কর্মসূচির আওতামুক্ত থাকা উচিত। দেশের শিক্ষাঙ্গনগুলো যেন, সেখানে শিক্ষার পরিবেশ যেন বজায় থাকে, সে ব্যাপারে একটি জাতীয় ঐক্যমত থাকা উচিত। দেশের জানমালের সাধারণ মানুষের যেন জীবনের নিরাপত্তা থাকে, কোনোভাবেই যেন কোনো রাজনৈতিক কর্মসূচিতে সাধারণ মানুষের প্রাণহানি যেন না হয়, রাষ্ট্রীয় সম্পদ যেন বিনষ্ট না হয়, সেগুলোর ব্যাপারে জাতীয় ঐক্যমত থাকা উচিত। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশ একটি জবাবদিহিমূলক, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ হবে, সে ব্যাপারে জাতীয় ঐক্যমত হওয়া উচিত। কতগুলো বিষয় আমি মনে করি আমাদের সকল রাজনৈতিক দলের বা রাজনীতিবিদদের, গণতন্ত্রতে বহুমত থাকবেই, এটা তো স্বাভাবিক, গণতন্ত্র না হলে তো গণতন্ত্র হলো না, কিন্তু কতগুলো বিষয়ে কিন্তু একটি জাতীয় ঐক্যমত থাকা উচিত। আমরা দেখেছি বিদেশে যেখানে গণতন্ত্র সক্রিয় আছে, যেখানে গণতান্ত্রিক রীতিনীতি চালু আছে, সেখানে কিন্তু রাজনৈতিক বহু মতের মধ্যেও কিন্তু তারা বিশেষ বিশেষ কিছু ইস্যুতে, জাতীয় ইস্যু বলুন
বা আন্তর্জাতিক ক্ষেত্রের বিষয়ে ইস্যু বলুন, সেসব জায়গাগুলোতে তারা কিন্তু ঐক্যমত পোষণ করেন এবং তারা যখনই কোনো ক্রাইসিস হয় তখনই কিন্তু সবাই মিলে মানে তারা আলোচনা তাদের করেন। যে অর্থনীতি, পররাষ্ট্রনীতি এসব সকল ক্ষেত্রেই একটা ঐক্যমতের মধ্যে ঐক্যমত থাকে, থাকেন সেক্ষেত্রে এবং তারা আমি মনে করি যে সেটি যদি আমরা করতে পারি, রাজনীতি থাকবে, রাজনৈতিক দল থাকবে, মতানৈক্য থাকবে, সেটা থাকতেই পারে, রাজনৈতিক কর্মসূচি থাকবে, থাকতে পারে। সবই জি। থাকবে। কারণ সেক্ষেত্রে ভারতও আমরা দেখেছি দেবযানী ইস্যুতে হ্যাঁ, সকলে সকলে একত্রিত তো আমি ঐক্যমতে মনে করি পোষণ যে করেছে। আমাদের ভবিষ্যতের এই কর্মকাণ্ডগুলোতে আমরা যেন সেটি সরকারি দল হোক, বিরোধী দল হোক বা এমনি রাজনৈতিক দল হোক, তারা সবাই অন্তত কয়েকটি বিষয়, যে কয়েকটি বিষয় আমি বললাম, যেমন আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনীতি, আমাদের শিক্ষা অঙ্গন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমন, দুর্নীতি দমন ইত্যাদি ক্ষেত্রে আমি মনে করি যে ঐক্যমত থাকা দরকার। আমরা শুনছিলাম জনাব মোফাজ্জল করিম সাহেব যদি বলছিলেন যে ঐক্যমত, সমঝোতা, সকলের মধ্যে একটা রাষ্ট্রীয় কিছু ক্ষেত্রে তাদের মধ্যে একটা সকলের অংশগ্রহণ থাকা দরকার, যেটি বলেছিলেন এই বছর। কিন্তু সেরকম একটা অবস্থান কি তৈরি করতে সরকার সে পথে হাঁটছে কিনা, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, এবং আমি আন্তরিক ধন্যবাদ দেই মাননীয় তথ্য উপদেষ্টাকে। তিনি তার কথার মূল সুর যেটা আমি বুঝতে পেরেছি, আমি মনে হয় যদি অনুধাবন করে থাকি যে বড় বড় ইস্যুগুলোতে জাতির সামনে যে সমস্ত বড় বড় ইস্যু রয়েছে, উনি বলেছেন শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, আহার ইত্যাদি আর কি, অন্য সংস্থান কি নয়, এবং সন্ত্রাস দমন, মুক্তিযুদ্ধের চেতনা, প্রায় সবগুলোই উনি বলেছেন, এবং এর মধ্যে দ্বিমত পোষণ করার কিছু নেই। এটা হতেই হবে। এবং আমি যদি যেমন মনে করুন আমরা ঐক্যমত্যে আছি নিশ্চয়ই যে আগামীকাল পূর্ব দিকে সূর্য উঠবে। এখন যদি আমরা চারজন যদি বলি, একজন দক্ষিণ দিকে একজন উত্তর দিকে, যে না আমরা মানি না, মানবো না, এটা হলে পরে তো আর কোনো রকমের কোনো আলাপ আলোচনা হতে পারে না। এটা হতে পারে মাননীয় প্রধানমন্ত্রী গাইবান্ধার বক্তব্যে যে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলেছেন, এটাও অত্যন্ত প্রণিধানযোগ্য। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী যে হার্ড লাইন নেওয়ার কথা বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয়, কোনো বিশেষ কোনো পার্টির বিরুদ্ধে নয়, এটাও ঠিক আছে। নিশ্চয়ই এটা তার দায়িত্ব দেখা যে 5ই জানুয়ারির আগে যে সমস্ত ঘটনাবলী এই দেশে ঘটেছে, কলঙ্কজনক যে সমস্ত ঘটনাবলী ঘটেছে, এবং পরেও সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হয়েছে, এগুলো যাতে পুনরাবৃত্তি না হয়, কেউ যাতে আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্যে কে বা কারা দায়ী ছিল, এটা জনগণকে বিচার করতে দিয়ে দিন। এই যে 5ই জানুয়ারির আগে যে সমস্ত ঘটনাবলী ঘটেছে, তার জন্য দায়ী কে ছিল, মূল ঘটনা কি, কোত্থেকে সূত্রপাত হলো, জনগণই এটা বিচার করবে। এখন আমরা চাই যেটা আর কি, যে যা হওয়ার হয়েছে। আজকে আমি একটা আর্টিকেল পড়ছিলাম কালের কণ্ঠে, মোস্তফা মামুন লিখেছেন, বেশ সুন্দর একটা চমৎকার আর্টিকেল লিখেছেন, কি আর করা, এটা শিরোনাম হচ্ছে কি আর করা। তো কি আর করার নাম দিয়ে যে আর্টিকেলটা লিখেছে, তার মূল কথা হলো যে যা হওয়ার হয়ে গেছে, ঠিক আছে, এখন অন্তত আমরা কীভাবে সব ঠিকঠাক করে নিয়ে মেনে নিই না কেন। এখন মেনে তো নিব ঠিকই, কিন্তু তার কতগুলো মৌলিক কথাবার্তা আছে, যেমন রাজনৈতিক শিষ্টাচার। আপনি রাজনৈতিক শিষ্টাচার, পরস্পরের প্রতি সম্ভ্রম এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, এগুলো বাদ দিয়ে তো আপনি কোনো কিছুই অর্জন করতে পারবেন না। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এবং শ্রদ্ধা রেখে বলছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের কর্ণধার, আপনার উপরে এই 16 কোটি মানুষের ভাগ্য নির্ভর করছে। আপনার কথাবার্তার মধ্যে যদি এমন কিছু উত্তাপ ছড়িয়ে পড়ে, যেগুলো আস্তে 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 বিস্ফোরিত হতে হতে শেষ পর্যন্ত আবার সেই আমরা 5th জানুয়ারি 5 তারিখের আগের অবস্থায় যদি ফিরে যাই, কারণ আফটার অল আপনি যা বলছেন সেটা তো দেশের 16 কোটি মানুষ শুনছে, এবং তাতে যদি কোনো দল যদি বিক্ষুব্ধ হয়, তাহলে এই বিক্ষোভটা আস্তে আস্তে আবার সেই আগের দিকে চলে গেল। আমি আশা করব যেটা আর কি, বর্তমান সরকারের কাছে, বিশেষ করে এই 3 বার নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, যে দেশে যাতে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসে, একটা উত্তাপহীন পরিবেশ ফিরিয়ে আসে, সেই চেষ্টাটা আপনি করুন। আপনি আজকে বললেন, কথায় কথায় আপনি বক্তৃতার মধ্যে বলেছেন, বেগম খালেদা জিয়াকে আপনি পাকিস্তান চলে যেতে বলেছেন, এবং এটা আজকেই প্রথম নয়, আগেও বলেছেন। আমি জানি না পাকিস্তানের সঙ্গে ওনার কোনো আলাপ হয়েছে কিনা, তারা এরকম কোনো ইঙ্গিত করেছে কিনা যে আপনি পাঠিয়ে দেন, আমরা ওনার জন্য বাড়িটা ঠিকঠাক করে রেখেছি, ওনাকে আমরা জায়গা দিব। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও আমি স্মরণ করিয়ে দিতে চাই, এক বেগম খালেদা জিয়া যদি চলে যান বা তাকে যদি আপনি পাঠিয়ে দিতে চান,
তার যে ফলোয়ার কোটি কোটি ফলোয়ার আছে, তাহলে তাদেরকেও জাহাজ অন্তত 5-7 হাজার 10,000 জাহাজ ভাড়া করে তাদেরকেও পাঠাতে হবে। এটা তো সমাধান হবে না তো, এতে যে অর্থেই বলুন না কেন সমাধান, বরং আরও উত্তাপ ছিটাবে। আপনি যখন একটা পাত্রের মধ্যে পানি রেখে যখন আপনি জাল দিতে শুরু করেন, আস্তে আস্তে জাল দেন, তখন কি হয়? প্রথমে আস্তে আস্তে বুদবুদ উঠে, আস্তে আস্তে বুদবুদ উঠে। কিন্তু আপনি যদি প্রথমেই যদি আপনি এটাকে যদি ইয়ে করে দেন, একদম মানে একদম চরমে নিয়ে বাড়িয়ে দেন, বাড়িয়ে দেন, তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে এটা বাস্ট করে যাবে। তো আপনি এটা মেহরবানি করে এটা করবেন না। বিনীত অনুরোধ সরকারের কাছে। দেশের মানুষ অনেক ভুগেছে, অনেক সাফার করেছে, আর নয়, আর ওই অবস্থায় ফিরে যেতে চায় না। এবং যে সমস্ত কথাবার্তা আমরা শুনি আমাদের এই সমস্ত নেতৃবৃন্দের কাছ থেকে, সেটা আমি বা মাননীয় উপদেষ্টা বা মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব, আমাদের বয়স হয়েছে, আমরা অনেক কিছু দেখেছি, আমরা হয়তো হজম করে যেতে পারি, সহ্য করে যেতে পারি। কিন্তু তরুণ গোষ্ঠী যারা রয়েছে তারা তো আস্তে 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 তো বিক্ষুব্ধ হবে, এবং এটা তো অনভিপ্রেত। একসময় সেটার আগুন জ্বলে উঠবে, বিস্ফোরিত হবে। হ্যাঁ, এবং এবং গণতন্ত্র তাতে সুরক্ষা যে করা মুশকিল ঐকমত্যের হবে কথা বলে উনি মনে হয়। বললেন, মাননীয় উপদেষ্টা, ঐকমত্য বা সমঝোতা প্রতিষ্ঠার কথা বললেন, এটা কি প্রতিষ্ঠিত হবে মনে করেন এই সমস্ত ভাষা প্রয়োগে? আমি সকলের প্রতি বলছি, বেগম খালেদা জিয়াকেও বলছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও বলছি, সবাইকে বলছি যে আপনারা প্লিজ, আপনারা আপনারা লিডার, এবং শুধু আমাদের না, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দেশের ভবিষ্যৎ যারা নাগরিক, যারা বিশেষ ভবিষ্যৎ প্রজন্ম, তাদের লিডার আপনারা আর উত্তাপ সৃষ্টি হয় এরকম কোনো কথা বলবেন না। ঠিক আছে, আপনার কাছে আসবো। আমরা মুজাহিদুল ইসলাম সেলিম অনেক বিজ্ঞ প্রজ্ঞাবান রাজনীতিবিদ, এবং আমি মনে করি এই সুবিধাভোগের জায়গা থেকে তারা বহু ক্ষেত্রেই প্রমাণ করেছে তারা সরে এসেছে। কিন্তু আপনি বলছেন আমরা সাফার করছি, এবং একই সাথে বলেছেন কি আর করা। আসলে এই কি আর করার কি আমরা কোনো সমাধান খুঁজে পাবো কিনা? আমরা কি এই যে মানুষগুলো মরেছে, ভবিষ্যতে একটা আশঙ্কা হচ্ছে, যদিও আজকে 19 দলীয় জোট বা 18 দলীয় জোটের কিছুটা হলো তারা স্থিমিত রয়েছে, কিন্তু এর কি সমাধান কি আসলে আমরা করতে পেরেছি? আমরা কি করতে পারবো কিনা খুব তাড়াতাড়ি? ধন্যবাদ। সাম্প্রতিক যেসব ঘটনা রাজনীতিতে ঘটে চলেছে, তার 1 নম্বর ভিকটিম হলো দেশের জনগণ। এটার সঙ্গে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্র আজকে হুমকির মুখে। এমনকি যদি পরিস্থিতি একইভাবে চলতে থাকে, তাহলে পরে আমাদের দেশের অস্তিত্ব বিপদের মুখে পড়তে পারে। সুতরাং আমরা কিন্তু খুবই একটা নাজুক এবং ক্রিটিক্যাল অবস্থার ভেতরে চলছি। কেউ যদি মনে করে থাকে যে 5 তারিখ পার হয়ে গেছে, এখন সব কিছু শান্ত এবং প্রশান্তির পরিবেশের ভেতর দিয়েই অগ্রসর হবে, এইটাকে 16 আনা ধ্রুব বলে ধরে নেওয়া মোটেই উচিত হবে না। কেননা আমাদের সামনে এখন 2টা সম্ভাবনা একবার সমান্তরালভাবে বিরাজ করছে, এবং মাঝে মাঝে এক দিন মনে হচ্ছে যে আচ্ছা আমরা হয়তো ভালোর দিকে যেতে পারবো, আবার মনে হচ্ছে যে না, আমরা বোধহয় সেই আগুনের কুণ্ডলীর ভেতরেই সমস্ত দেশকে পুড়িয়ে ছারখার করার দিকেই হয়তো ঘটনাবলী ধাবিত হবে। রাজনীতিতে 2টা প্রশ্ন প্রধান হিসাবে বিবেচনায় আসে। একটা হলো রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন, আরেকটা হলো আদর্শ এবং কর্মসূচি, নীতি, এইসব প্রশ্ন। এখন প্রত্যেকটা রাজনৈতিক দলকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোনটাকে প্রাধান্য দেব। ক্ষমতার জন্য আদর্শের কথা বলা, নাকি আদর্শ অনুসরণের জন্য আমি ক্ষমতায় অধিষ্ঠিত হতে চাই। যদি দ্বিতীয়টি হয়, তাহলে পরে নিঃসন্দেহে আদর্শটাকে আমাদের প্রাধান্য দিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। তাহলে পরে সেই বিবেচনা যদি রাজনৈতিক দলগুলো না থাকে, তাহলে পরে কিন্তু রাজনীতিতে আপনি কোনো সময়ই কোনো হিসাব নিকাশ করতে পারবেন না, এবং যুক্তির ধারায় কোনো জিনিস কিন্তু অগ্রসর হবে না। আমাদের সামনে এখন 2টা পথ। একটা হলো যে আগের মতোই মুখোমুখি সংঘর্ষ, এইটা যদি 2 পক্ষ থেকেই অব্যাহত রাখা হয়, কিংবা যদি এক পক্ষ সেই ধারায় চলতে থাকে, আরেক পক্ষ যদি একটু নরম নীতিও নেয়, সেই নরম নীতি বেশি দিন থাকবে না, কেননা তাকে রিটালিয়েট করতে হবে। অন্য পক্ষের হার্ড লাইনের প্রতিবাদে প্রতিরোধে তাকেও ঘুরে দাঁড়াতে হবে। সুতরাং এইখানে কোশ্চেন হলো যে হয় হার্ড লাইন অব্যাহত থাকবে, আর এর বিকল্প হলো যে 2টা পক্ষই তারা একটা নরম নীতির ধারায় একটা সমঝোতার দিকে তারা যাওয়ার চেষ্টা করবে। এবং সেই ক্ষেত্রে অবশ্য আমি একটা খালি ব্যতিক্রম করতে চাই, সেটা হলো আমার এই হার্ড লাইন সফট লাইনের অ্যাপ্রোচের ক্ষেত্রে জামাতে ইসলামকে আমি এই ফ্রেমওয়ার্কের ভেতরে রাখতে রাজি না। কারণ জামাতে ইসলাম হলো অ্যান্টি ন্যাশনাল ফোর্স এবং স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, এবং তারা 71-এ অপরাধ করেছে, এখনও অপরাধ করে যাচ্ছে। এবং যত সহিংস ঘটনা বাংলাদেশে ঘটেছে, এটা সরকারের ভাষ্যও সেরকম, এবং
আমার ধারণা বিএনপির লোকেরাও, নেতৃবৃন্দ, তারা খুব ভালোভাবেই জানে যে এই আগুনে পোড়ানো, মানুষকে হত্যা করা, রেল লাইন উপড়িয়ে দেওয়া এবং টার্গেট করে করে, আমরা তো গেরিলা যুদ্ধ করেছি, আমরা জানি কিভাবে রাইট ফ্ল্যাঙ্ক, লেফট ফ্ল্যাঙ্ক, কিভাবে অ্যাসাল্ট গ্রুপ, কিভাবে অ্যাটাক করতে হয়, এবং সেই একই সামরিক কায়দায় অপারেশনগুলো চালিয়েছে কিন্তু জামাতের ক্যাডাররা। সুতরাং এই শক্তির ব্যাপারে কোনো সফট লাইনের কোনো প্রশ্ন আসতে পারে না। কিন্তু জামাত বা বিরোধী দলের পক্ষ থেকে তখন যেটা বলা হতো, এই ধরনের ঘটার পিছনে কি কি ঘটেছে, তারা যেটা বলতে চায় তাদেরকে রাজপথে নামতে দেওয়া হয়নি, তাদেরকে গণতান্ত্রিক অধিকার চর্চা করতে দেওয়া হয়নি, এসব কারণের জন্য তো এসব সহিংসতা ঘটতে পারে বলে তারা দাবি করেছে। না, আমার মনে হয় যে এই দুইটাকে আলাদা করে দেখা প্রয়োজন। বিএনপি তার যুক্তিতে যেসব কথা বলছে, এইটার সঙ্গে জামাতের সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। ওইটা হলো আলাদা একটা এজেন্ডা থেকে এসছে। বিএনপির ক্ষেত্রে হয়তো ইস্যুটা রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, কিন্তু জামাতের ক্ষেত্রে ইস্যুটা হলো এই দেশে আবার পাকিস্তান প্রতিষ্ঠা করা এবং যুদ্ধ অপরাধীদেরকে মুক্ত করে নিয়ে আসা। এবং সেই কারণে তারা আন্দোলনে ইন্টারেস্টেড না, তারা দেশের ভেতরে একটা সিচুয়েশন তৈরি করতে চায়। ওর জন্য একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে পারলেই একটা সিচুয়েশন তারা ফোর্স করতে পারবে, যেখান থেকে ডিসকন্টিনিউটি অফ দ্য ডেমোক্রেটিক প্রসেস, যেটা লিড করবে ডিসকন্টিনিউটি অফ দ্য জুডিশিয়াল প্রসেস, এবং তাহলে পরেই কেবলমাত্র তারা যুদ্ধ অপরাধীদের বের করে নিয়ে আসতে পারবে। এবং এই কারণে তাদের এজেন্ডা হলো কন্টিনিউয়াসলি একটা টার্ময়েলের ভেতরে, একটা নৈরাজ্যের ভেতরে দেশকে ফেলে দেওয়া। সুতরাং আমরা এই দেশকে রক্ষা করতে পারবো যদি জামাতের এই এজেন্ডায় আত্মসমর্পণ করে অজান্তে বা সচেতনভাবে যদি কনফ্রন্টেশনের নীতি অব্যাহত রাখা হয়, তাহলে পরে সেই এজেন্ডাটাই কিন্তু সামনে চলে আসবে। কিন্তু এটার বিকল্প পথ হলো আমাদের দুই, আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুই পক্ষকেই এখন একটু সফট লাইন নিতে হবে, যার কিছু লক্ষণ আমরা দেখেছি। এবং ইলেকশনের আগে এবং ইলেকশনের পরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি আলাপ আলোচনা করতে রাজি আছি, এবং জামাতকে ছাড়তে হবে বিএনপির, এবং সন্ত্রাস বন্ধ করতে হবে, এবং তাহলে পরে আমি দশম নির্বাচন, এইটা সংসদ, এটাকে বাতিল করে আমি মাঝখানে একাদশ সংসদ, সেইটার ব্যাপারেও ব্যবস্থা করতে আমি রাজি আছি। সুতরাং আলোচ্য বিষয় হলো একাদশ নির্বাচন। এই কথাটা বলার ভেতর দিয়ে কিন্তু একটা দরজা খুলে গেল সমঝোতায়। এবং তার এই বক্তব্যের সঙ্গে আজকে গোপালগঞ্জে যদি গাইবান্ধায় যদি তিনি যেই ভাষায় কথা বলেছেন, সেই ভাষার সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ না। একটা গলাবাজির বক্তৃতা এক জিনিস, আর আপনি সিরিয়াস পলিটিক্যাল দেশের ভবিষ্যৎকে বিবেচনা করে আপনি যে অ্যাপ্রোচ নেবেন সেটা হলো অন্য জিনিস। এবং সঙ্গে সঙ্গে আমি দেখছি যে এটা সুযোগ কিন্তু বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই এক কদম দেওয়া হয়েছে। তারা মজিদ ভাই, এই বিষয় নিয়ে কিন্তু একজন দর্শক লাইনে আছেন, তিনি জি, কথা জি। বলতে চান। প্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমি মনির বলছি রামপুরা থেকে। জি বলুন মিস্টার আমার মনির। প্রশ্নটা হলো, আপনার বিএনপিকে আমরা দেখলাম যে তারা আলাপ আলোচনার জন্য তাদের সহিংসতার যেটা কার্যক্রম ছিল সেটা ত্যাগ করছে, এবং জামাতের সাথে তারা একটা দূরত্ব সৃষ্টি করছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সরকারি দলের বিভিন্ন মন্ত্রী এমপিরা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং আলোচনার পরিবেশটা নষ্ট করতেছেন। এই জন্য যদি অদূর ভবিষ্যতে আবার দেশে একটা সহিংসতা সৃষ্টি হয়, সেটার দায় দায়িত্ব কার উপর বর্তাবে, আওয়ামী লীগের উপর না বিএনপির উপর? জি জি মিস্টার মনির, আমরা বুঝতে পেরেছি। আসলে আমরা কথার আলাপের আমি এই মধ্যে এই পয়েন্টে এই বিষয়টাই আসছিল, এই উস্কানির কথা কিন্তু আসছিল, এবং সমঝোতার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে কিনা, যেটি আপনি বলছিলেন, যেটা সমঝোতার দরজা হয়তো না, খুলছে। ওই যে প্রশ্নকর্তা যেটা বললেন, বিএনপির পক্ষ থেকে কতগুলো জেস্টার্স, কতগুলো পদক্ষেপ যেটা নরম নীতি এবং সমঝোতার ধারায় যায়। আওয়ামী লীগের উচিত বিএনপি যদি এক কদম আগায়, আওয়ামী লীগেরও 2 কদম আগানো উচিত। তাহলে পরে আবার বিএনপির 3 কদম আগানো উচিত। তাহলে পরে কিন্তু আমরা একটা মিটিং পয়েন্টে যেতে পারবো। এবং সেটা করার ক্ষেত্রে কেউ কেউ বলে যে তাহলে পরে এই শর্তটা কেন দেওয়া হচ্ছে যে জামাত ছাড়তে হবে। আমি মনে করি এটা যুক্তিসঙ্গত একটা কথা বলা হচ্ছে। কেননা আপনি সমঝোতার পরিপন্থী কারা, আমাকে যদি বলেন 1 নম্বরে আমি চিহ্নিত করব জামাত শিবির, এই ধরনের গোষ্ঠী। তারা কোনোভাবে সমঝোতা হতে দিতে চায় না। ওর জন্য সমঝোতার লাইনে যেতে হলে এই ফোর্সকে আউট অফ সিন ফেলে দিতে হবে। আরেকটা ফোর্স, সেটা সকলে একমত হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমি অ্যানালিসিস থেকে বলতে পারি যে যারা নাকি এই ভোট পেয়ে হোক আর না পেয়ে হোক, বা অল্প ভোট পেয়ে হোক এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা চাবে যে 5 বছর পর্যন্তই এই ব্যবস্থাটাকে ঠেলে দিতে হবে। এবং সেটা তখনই সম্ভব যদি বিএনপির সঙ্গে একটা পায়ে পা লাগিয়ে, ঝগড়া লাগিয়ে রাখা যায়। তাহলে পরে আর সমঝোতার লাইন অগ্রসর হবে না এবং মধ্যবর্তী নির্বাচনের ইস্যুটা বাইরে পড়ে যাবে।
এই সব বাধা অতিক্রম করে যদি একটা সাগাসিটি ইংরেজিতে বা প্রজ্ঞা, রাজনৈতিক প্রজ্ঞা যদি নেতৃবৃন্দ দেখাতে পারে, তাহলে পরেই হয়তো আমরা আপাত একটা আলোর ছোঁয়া সমঝোতা, একটা স্থিতিশীলতার ভেতরে দেশকে নিয়ে আসতে পারবো। শেষ খালি একটা কথা আমি বলবো, এই কথাটা সকলের মনে রাখা উচিত যে জনগণের সমর্থন ছাড়া আন্দোলনও হয় না, এবং বিএনপি হারে হারে এটা টের পেয়েছে। কেবলমাত্র সন্ত্রাস করে গণ আন্দোলন কোনোদিন করা যায় না, এবং তাকে এইখান থেকে শিক্ষা নিতে হবে। এবং সরকারকেও এইরকম ইলিউশনে থাকা উচিত না যে জনগণের সমর্থন ছাড়া রাষ্ট্র পরিচালনা করা যাবে। জনগণের শুধু সমর্থন থাকলেই হবে না, সেই সমর্থনটা সক্রিয়ভাবে প্রতিফলিত হতে হবে, যেটি ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে। ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে। নীরব সমর্থক হয়ে বসে থাকলে হবে না। একটা কথা আছে, জাস্টিস মাস্ট নট অনলি বি ডান, ইট হ্যাজ টু বি শোন অর সিন টু বি ডান। সুতরাং জনগণের সমর্থন আছে এই কথা বললেই হবে না, জনগণের সমর্থন যে আছে সেটা সক্রিয়ভাবে আপনাকে রেকর্ড করার মাধ্যমে না গেলে সেই ভিত্তির উপর দাঁড়িয়ে কিন্তু একটা স্থিতিশীল শাসন দেশে কায়েম করা যায় যাবে না। আমরা এই বর্তমান আপনি বসে আছেন, শুনছিলেন যে আমি যে কথাগুলো বলা হলো, বিএনপির পক্ষ থেকে সফট কর্মসূচি দেওয়া হচ্ছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত ঠিক মতো চলছে, এবং জামাতের সাথে একটা দূরত্ব করা হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখন তো হাত বাড়িয়ে দিতে হবে সরকারকেই, যেটি কিন্তু আপনি শুরুতেই বলেছেন। আপনি একটা চমৎকারভাবে একটা সমঝোতার কথা, দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা, কতগুলি বিষয় ঐক্যমতের কথা আপনি বলেছেন, কিন্তু হাত বাড়িয়ে দেওয়ার দায়িত্ব তো সরকারের, এবং সেই সরকার সেই ভূমিকায় কি অবতীর্ণ হতে যাচ্ছে কিনা? দেখুন, 5ই জানুয়ারির কথা আমরা বলে থাকি। 5ই জানুয়ারির পরবর্তী যে কর্মকাণ্ডগুলো, তার আগে আমাদেরকে যেতে হবে যে এই পরবর্তী কর্মকাণ্ডগুলো কিন্তু 5ই জানুয়ারির আগের যে কর্মকাণ্ডগুলো তারই কিছু ফলশ্রুতি এসে দাঁড়িয়েছে। আজকে হাত বাড়িয়ে দেওয়ার জন্য যদি বলা হয়, তাহলে আমরা যদি 5ই জানুয়ারির আগের যে ঘটনাগুলো দেখি, সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। নতুন করে কিন্তু আজকে বলার প্রশ্ন দরকার নেই যে সরকার হাত বাড়িয়ে দিচ্ছে কি দেবে। সরকার তো বাড়িয়ে দিয়েছিল। প্রধানমন্ত্রী নিজে টেলিফোন করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, আলোচনার জন্য বৈঠকে ডেকেছেন, কিন্তু কি হয়েছে তার পরিণতি সেটা আমরা সবাই জানি। আমি সেখানে আর পুনরাবৃত্তি করতে যাব না। তাই আজকে এই একজন বললেন, প্রশ্নকর্তা বললেন, দর্শক বললেন যে আজকে বিএনপি অনেক ছাড় দিচ্ছেন। কাকে ছাড় দিচ্ছেন? প্রশ্নটি কিন্তু আমি সেখানে প্রশ্ন করতে চাই। জনগণকে ছাড় দিচ্ছেন না সরকারকে ছাড় দিচ্ছেন? কোনটা? রাজনৈতিক কর্মসূচির নামে যে কর্মকাণ্ডগুলো 5ই জানুয়ারির আগে ঘটল, এবং 5ই জানুয়ারির পরেও যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে আক্রমণগুলো হলো, যে ছবি আমরা মিডিয়াতে দেখেছি, যে করুণ কাহিনীগুলো আমরা মিডিয়াতে শুনছি, সেগুলো কি জনগণকে ছাড় দেওয়া হয়েছে? নিশ্চয়ই না। আজকে তাই কে কতটুকু ছাড় দিল সেটা বড় প্রশ্ন না, কিন্তু আমরা আমাদের বক্তব্যের মধ্য দিয়ে, যেমন ধরুন আজকে সরকারের সাথে সরকার, আপনি বলছেন যে সরকার এগিয়ে আসবে। কোন সরকারটি এগিয়ে আসবে? বিএনপির ভাষায় যদি বলতে হয়, তাহলে কি অবৈধ সরকার হাত বাড়িয়ে দেবে, না আপনি তার বৈধতাকে প্রথমে মানবেন, তারপরে আপনি তার কাছ থেকে সহযোগিতা চাইবেন? আপনি যদি আজকে যদি মোফাজ্জল করিম ভাইকে যদি আমি বলি যে আপনি একজন অবৈধ ব্যক্তি, তা তিনি যতই আমার প্রতি তার আমার সহানুভূতি থাকুক, তিনি তো আমার প্রতি সহানুভূতি দেখাতে পারবেন না, কারণ প্রথমেই তো আমি তাকে অবৈধ বলতে চাচ্ছি। যে কথাগুলো বলা হয়েছে যে এর আগে বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য, তারা সরাসরি বেগম খালেদা জিয়া তিনিও বলেছেন, তার প্রেস কনফারেন্সে বলেছেন, তার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় বলেছেন যে এই সরকার অবৈধ। এখন প্রশ্ন হলো যে অবৈধটা কিভাবে হলেন? 5ই জানুয়ারিতে আমি নির্বাচনে অংশগ্রহণ করিনি, সেজন্য কিন্তু একটি সরকার অবৈধ হইতে পারে না। অবৈধ সরকার সেই সরকারটি যারা বৈধভাবে যারা ক্ষমতায় আসেন না, তারা অবৈধ সরকার হইতে পারে। আমি হয়তো অংশগ্রহণ না করার কারণের জন্য আপনি বলতে পারেন যে এই নির্বাচনটি কতটুকু সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে বা গ্রহণযোগ্য হয়নি। প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন যে আমরা প্রত্যাশা করেছিলাম
যে প্রধান বিরোধী দল মানে নির্বাচনে আসবে, তাহলে আসবে, একটা- এবং যদি তারা আসতেন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক মূলক নির্বাচন নির্বাচন হতো, এবং তিনি বলেছেন একটা ইতিবাচক নির্বাচন হতো। আর আপনি বলেছেন যে হাত বাড়ানো, তিনি তো এই নির্বাচনকে যেন সকলে অংশগ্রহণ করতে পারে আলোচনার মধ্য দিয়ে, তিনি কিন্তু সেই জন্য বৈঠকে ডেকে বলেছিলেন যে আসেন আমরা আলোচনা করি, কিন্তু আলোচনা হয়নি। কার জন্য হয়নি সেটা আমরা এখানে যদি নাও আলোচনা করি, কিন্তু বাস্তবতাটা হলো যে আলোচনা না হওয়ার কারণের জন্য, যেটি সেলিম সাহেব বললেন, আজকে সেই সময় দেখুন সাধারণ মানুষ কিন্তু ভুক্তভোগী হয়েছে। রাজনৈতিক নেতাকর্মীরা যত না ভুক্তভোগী হয়েছে, আমাকে বলুন যে কয়জন নেতাকর্মী মারা গিয়েছে আর কয়জন সাধারণ মানুষ মারা গিয়েছে, কয়জন নেতাকর্মীর বাড়িঘর জ্বালানো হয়েছিল আর কতজন সাধারণ নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসা বাণিজ্যের যদি কথা বলেন যে সরকারের কতটুকু ক্ষতি হয়েছে আর সাধারণ ব্যবসায়ীদের আর সাধারণ মানুষের কতটুকু ক্ষতি হয়েছে, সেগুলো আপনারা যদি বিবেচনা করেন, তাহলে আমরা মনে করি যে আমাদের একটি জায়গাতে এসে আমাদেরকে উপলব্ধি করতে হবে যে রাজনীতি যদি জনগণের জন্য হয়ে থাকে, রাজনীতি যদি মানুষের কল্যাণের জন্য যদি হয়ে থাকে, তাহলে ক্ষমতাসীন বলুন অথবা ক্ষমতার বাইরের রাজনৈতিক দল, তাদেরকে একটি জায়গাতে আসতে হবে, যেটি আমি বারবার বলার চেষ্টা করতেছি, যে সেখানে আসতে হবে, যে যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় না আসতে পারেন ততক্ষণ আপনাকে কখনো আমি হাত বাড়িয়ে দেব, আপনি হাত ছুড়ে দেবেন, আবার কখনো আপনি আমার দিকে হাত বাড়ানোর চেষ্টা করব, আমি ছুড়ে দেব, এবং আমরা এখানে বেশি তর্কাতর্কি করতে পারি, ওই সময় আপনার কাছে হাত বাড়িয়েছিলাম আপনি নেননি, আবার এখন আপনি বলতে পারেন আমি তো এখন হাত বাড়িয়ে দিচ্ছি, এখন আপনি আমারটা গ্রহণ করুন, এই তর্কাতর্কি করতে পারবো। ঠিক আছে ইকবাল ভাই, আসলে আমরা হাত বাড়ানো উভয় দিক থেকেই চাই এবং সে হাত বাড়ানো খুব শক্তিশালী যাতে হয়, এটি আমরা প্রত্যাশা করি। আমরা আসবো আলোচনায়। দর্শক, আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি। এবার নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনারা আলোচনা করছি নির্বাচন পরবর্তী প্রেক্ষাপট, সংলাপ সমঝোতা নিয়ে। আলোচনা করছেন ইকবাল সোবহান চৌধুরী, মুজাহিদুল ইসলাম সেলিম এবং মোফাজ্জল করিম। আমরা আলোচনা করছিলাম আসলে ইকবাল সোবহান চৌধুরীর সাথে, এবং শেষ পর্যায়ে যে আলোচনা করছিলেন তারপরে আমরা মোফাজ্জল করিম আপনার কাছে আসছি আরেকটি প্রশ্নের সূত্র ধরে, সেটি হচ্ছে শব্দবোমা, যেটি আমাদের দর্শক বলেছেন যে এই পক্ষ ওই পক্ষকে ভীষণ বড় বড় শব্দের বোমা ফেলছে। যেমন আমরা দেখেছি মাননীয় মন্ত্রী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজকে বলেছেন যে নাকে খত দিয়ে থুতু চেটে উপজেলা নির্বাচনের আসার কথা বলেছেন। আবার আমরা দেখেছি মাননীয় মন্ত্রী ইনু বলেছেন যে লোকাল ট্রেনে উঠার জন্য বিএনপিকে সহযোগিতা করার জন্য নেতা নেত্রীকে অনুরোধ করেছেন। এদিকে আমরা দেখেছি বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এক সভায় তিনি বলেছেন মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্য রাজনীতির সমঝোতার পথ বন্ধ করতে পারে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে ভাবছেন? কিরণ, আমি আপনাকে একটা কথা বলি, আমরা চারজন বা আমাদের যে 16 কোটি দর্শক এই দেশের, আমাদের বাংলা ভাষা সম্বন্ধে আমাদের এত গর্ব, এবং বাংলা ভাষা যে অত্যন্ত একটা সমৃদ্ধ ভাষা, এটা তো সর্বজন স্বীকৃত, সারা বিশ্বে স্বীকৃত। তাহলে কি এই ভাষাটার মধ্যে শুধু অশ্লীল কুবাক্য এই সমস্তই ভর্তি আছে? এবং এগুলা কি শুধু তাহলে পরে কালকে থেকে আমরা ঠিক করি যে যত ভালো ভালো কথাবার্তা আছে বইয়ে পুস্তকে বিদ্যাসাগরের আমল থেকে যা লেখা হয়েছে সেই ভাষায় কথা বলবে, সেই সুচারু বাক্যগুলা বলবে, রবীন্দ্রনাথের ভাষায় কথা বলবে কারা? বস্তির লোকেরা, কারা? যারা মাঠে হাল চাষ করে, কারা? যারা দিনমজুর তারা, আর যারা সমাজের উঁচু স্তরে আছেন তারা এই সমস্ত কুবাক্য বলতে থাকবেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা কি ট্র্যাডিশন রেখে যাচ্ছি, আমরা কি ঐতিহ্যর বীজ আমরা বপন করে যাচ্ছি। ভবিষ্যতে যারা রাজনীতি করবে তারাও তো এই শব্দগুলোই তো তুলে নিবে। আর থুতু জিনিসটা ইদানিংকালে এত প্রিয় হয়ে গেল কেমন করে জানি না। আরেকজন বললেন যে সুইসাইডের মতো বললেন, আমার গায়ে সব লোকের 16 কোটি মানুষের থুতু দিবে, সেই নিষ্ঠীবন তার কাছে এত প্রিয় হয়ে গেল। এবং তারপরে যে যাই হোক, উনি তো একবার অনেক হাসপাতালে ছিলেন, গলফ খেলতে গেলেন, অনেক কিছু ওনার মধ্যে দেখেছি আমরা, অনেক কিছু আর কি। সত্যি যদি তাকে যদি অনুসরণ করতে যায় আমাদের তরুণরা, তাহলে পরে পাগল হয়ে যাবে রীতিমতো। সেটাতে যাচ্ছি না। একটা কথা সেলিম ভাই যেটা বলেছেন, আমিও সেটা বিশ্বাস করি, যে আসুন না আমরা বিদায় জানাই, যে হার্ড লাইন টার্ড লাইন এই সমস্ত বিদায় জানাই। এটা থিংস অফ দি পাস্ট আমরা ধরে নিই। 5 তারিখের আগে এগুলো আমরা কবর দিয়ে দিয়েছি, এখন আমরা নতুন করে যাত্রা শুরু করি। আমি বললাম তো, যত অভিযোগই থাকুক না কেন নির্বাচনের বিরুদ্ধে বা বর্তমান সরকারের বিরুদ্ধে, বিরোধী দল তো একটা কথা বলেছেন অন্তত, বেগম খালেদা জিয়া, বা আমরা এত সত্ত্বেও, আমাদের সব আপত্তি সত্ত্বেও আমরা আলোচনা করতে চাই। এখন কিন্তু আবার সরকারের পক্ষ থেকে আলোচনার ব্যাপারটাকে এখন ভাসুর গানে ছড়িয়ে দেওয়া। ইকবাল সোবহান ভাই কিন্তু একটা কথা বলেছে, আপনাকে একটা কথা মনে করি, তিনি বলেছেন যে এই সরকারের বৈধতার প্রশ্ন তো এখনো, আমি আসছি যে বৈধতা কথাটা কিন্তু দুই ধরনের বৈধতা। বৈধতা একটা হচ্ছে সাংবিধানিক বৈধতা,
যেটা নিশ্চয়ই সরকারের আছে। তারা তো নির্বাচন তো অনুষ্ঠিত করেছেন, গুড অর ব্যাড, কে এলো আর কে গেল সেটা বড় কথা, নির্বাচন তো একটা হয়েছে বটে। এটা হচ্ছে বৈধতা, সাংবিধানিক বৈধতা। আরেকটা হচ্ছে নৈতিক বৈধতা। আমি আশা করি মাননীয় উপদেষ্টা একমত হবেন, বা মাননীয় অনেক মন্ত্রী, অর্থমন্ত্রী সহ অনেকেই বলেছেন যে না, এই নির্বাচন কোনো নির্বাচন হয় নাই। ঘন ঘন জনাব ওবায়দুল কাদের প্রায়ই বলে থাকেন যে এটা আরবার একটা সুন্দর নির্বাচন হতে হবে, সবার অংশগ্রহণের মাধ্যমে একটা হতে হবে। আবার সাইড বাই সাইড তাদের সিনিয়র কলিগরা কেউ কেউ বলছেন না, আমরা 5 বছরের জন্য এটা কিনে নিয়ে এসেছি, এটাকে আমরা এখন ইয়ে করবো না, এটা আমরা ক্রয় করেছি, এরকম একটা ভাব আর কি। ফেলে দেওয়ার জন্য এনেছি নাকি? এত কষ্ট করে এখানে নিজেরা ভোট দিয়ে, অন্যদের দিয়ে ভোট দেওয়াই এটা একটা ক্ষমতায় আসলাম, সহস্তে ভোট আমি যেটা বলি, আর পরহস্তে ভোট দিয়ে ক্ষমতায় আসলাম, চলে যাওয়ার জন্য এসেছি নাকি? তো এই অ্যাটিচিউডটাও তো ভালো না। আল্লাহ তাআলা তোকাব্বরি পছন্দ করেন না। এটা তো তোকাব্বরি পর্যায়ে, অহংকারের পর্যায়ে চলে যায়, এটা দাম্ভিকতার পর্যায়ে চলে যায়। আমি করজোড়ে বলতে চাই, দেশের মানুষ দাম্ভিকতাও চায় না, উস্কানিও চায় না, উত্তাপ চায় না, বিক্ষোভ চায় না, কিছু না। অনেক দেখেছে তারা 2013 সালে। 2014 সালটা হোক শান্তির বৎসর হোক। আমি সাধারণ মানুষ হিসাবে আমি বলতেছি, শান্তির পক্ষে বলছি, একজন সিনিয়র সিটিজেন হিসেবে আমি সাধারণ মানুষের পক্ষ থেকে বলতেছি এটা হওয়া উচিত। এবং এটা করতে হলে পরে মাননীয় প্রধানমন্ত্রী কবে ফোন করেছিলেন বা কি হয়েছিল সেই কাসুন্দিতে আমরা ফিরে যাব না। আগের অবস্থা ভুলে গিয়ে আমরা সাধারণ মানুষ যা চায় সেটার দিকে আমরা আসব। ওই 2 বছর থাকবো না 5 বছর থাকবো তা না। আসুন না, সমস্যাগুলো কি সামনে রেখে আসুন, আমরা আলাপ আলোচনা করি। এখন আর অনেকে আলাপ আলোচনার কথাটা মুখে আনেন না। অথচ এই নির্বাচনের আগে, 5ই জানুয়ারি নির্বাচনের আগে বলা হয়েছিল এটা সংবিধান রক্ষার নির্বাচন, সাংবিধানিক প্রয়োজনে বলা হয়েছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন নিয়ম রক্ষার নির্বাচন। এখন কোথায় গেল সেই সমস্ত কথাবার্তা? এই 3 সপ্তাহ 4 সপ্তাহ আগে যে কথাগুলো বলা হয়েছিল সেগুলোর জন্য আমরা ভুলে গেছি। এবং সারা বিশ্ব বলতেছে, এখন পর্যন্ত সারা বিশ্ব বলতেছে ঠিক আছে, সরকারকে আমরা মোবারকবাদ জানাইলাম, মাননীয় প্রধানমন্ত্রী বেগম অভিনন্দন শেখ জানালাম হাসিনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি, কিন্তু নির্বাচনকে গ্রহণ করছি না, এটা গ্রহণযোগ্য হয় নাই। তো এখান থেকে শিক্ষা নিয়ে আসুন না। এরপরে আপনারা, আচ্ছা আরেকটা জিনিস যেটা একটা খুব শুভ পদক্ষেপ আমি বলবো সরকারের, সরকার কিন্তু এবার সত্যি মনে হচ্ছে যেন দুর্নীতির বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা করবেই করবে। জি। আমি আশা করব যে এই যে শুরুটা যেটা হলো এটা চলতে থাকবে, এবং কিছু দোষী ব্যক্তিরা যে দলেরই হোক না কেন, শুধু আওয়ামী লীগ বলে বলছি না, আওয়ামী লীগের এমপি আর মন্ত্রীদের বলছি না, যে দলেরই হোক না কেন, দুর্নীতির বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিন, জনগণ আপনাদের সঙ্গে আছে। কিন্তু ওই হুঙ্কার টুঙ্কার দিয়ে তর্জন গর্জন করে থেমে যাবেন, সেটা ঠিক এটা হবে চায় না। এবং সুশাসন প্রতিষ্ঠা করুন, যেভাবে অগ্রসর এই সুশাসন প্রতিষ্ঠা করলে পরেই আপনাদের ওই যে নৈতিক বৈধতা যেটা আর কি, সেটাও মানুষ আস্তে আস্তে অটোমেটিক দিয়ে দেবে। হয়ে যাবে। আমরা শুনছিলাম মুদার ইসলাম সেলিম উনি বলছিলেন যে সুশাসন, সমঝোতা সবকিছু মিলিয়ে বলছিলেন, কিন্তু আমরা আজকে দেখি সিবিটির একটা বৈঠকে তারা বলেছেন যে প্রবৃদ্ধি 5.8-এর নিচে নেমে যাওয়ার একটা আশঙ্কার কথা বলেছেন যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়। দেবপ্রিয় ভট্টাচার্য সেখানে মূল বক্তা ছিলেন। আসলে আমাদের ভাববার জায়গাটা এখানে তৈরি হচ্ছে যে আমরা আর্থিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি কিনা এই যে সংঘাত, এই সংঘর্ষের মধ্যে দিয়ে। আসলে এই অংশগ্রহণমূলক নির্বাচনটা কতখানি জরুরি হয়ে পড়ছে বলে আপনি এই মুহূর্তে মনে করছেন? আমি মনে করি যে এটা এসেনশিয়াল। একটা অংশগ্রহণমূলক পার্টিসিপেটরি ইলেকশন না হলে পরে সেটাকে আমরা একটা বৈধ বা গ্রহণযোগ্য পর্যায়ের গণতান্ত্রিক প্রক্রিয়া বলে কোনো সময় বিবেচনা করতে পারি না। এবং সেই শূন্যতাটা নিয়েই কিন্তু আমাদের কনস্টিটিউশনাল কন্টিনিউটিটা বহাল রাখতে হচ্ছে। এবং এইখানেই হলো কন্ট্রাডিকশনটা। এইটাকে আমাদের একটা জায়গায় এনে মিটমাট করতে হবে। একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন বিষয়ে আমাদের মতবিরোধ থাকতে পারে। জাতীয় সমঝোতার জন্য কতগুলো প্রশ্নে একমত হলেও আমার কোনো মানে খুবই খুশি হব, না হলে পরেও আমার কোনো আপত্তি নেই। কেননা এই বিতর্কগুলো মীমাংসা করার দায়িত্ব কিন্তু আমার বা আপনার বা দুইটা দলের ভেতরের না, এটা মীমাংসা করে দেবে জনগণ। এটাই কিন্তু গণতন্ত্রের নিয়ম। সুতরাং সেইটা আমাদের অনুসরণ করা উচিত। কিন্তু জনগণকে যে বিভিন্ন পলিসির উপরে রায় দিতে বলবো, তারপরে তো সেটা একটা নির্বাচনী প্রক্রিয়ার ভেতর দিয়ে হতে হবে। সুতরাং প্রাক নির্বাচনী একটা সমঝোতা এসেনশিয়াল, যদি আমরা বহুদলীয় গণতন্ত্র কায়েম রাখার জন্য জনগণকে ভোটের রায়ের মাধ্যমে পলিসি নির্ধারণ করার দায়িত্ব দিই। এবং সেটা হলো যে কোন ব্যবস্থার ভেতরে নির্বাচন করলে সকলের অংশগ্রহণে একটা নির্বাচন হওয়া সম্ভব, সেই অ্যাগ্রিমেন্টে আমাদের যাওয়া উচিত। এবং সেই জন্য আমি বলছিলাম যে এই অ্যাগ্রিমেন্টে পৌঁছতে হলে পরে আওয়ামী লীগ এবং বিএনপি তাদেরকে বিশেষভাবে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে তাদের এখন একটা সমঝোতার লাইনে অগ্রসর হওয়া প্রয়োজন, এবং এমন কিছু আচরণ করা উচিত না,
এমনকি এমন কোনো কথাবার্তাও তাদের বলা উচিত নয় যেটা পরিস্থিতিকে আরো জটিলতার ভিতরে নিয়ে যায়। আল্লাহ তাআলা মানুষকে খেয়াল করবেন, দুইটা কান দিয়েছে আর মুখ দিয়েছে একটা। শুনবে বেশি, বলবে কম। হয়তো এই পরামর্শটা মেনে চললে আরেকটু সংযত কথাবার্তা থাকলে পরে এবং সেই অনুযায়ী যদি কাজকর্মে সেটা প্রতিফলিত হয়, তাহলে পরে আমরা সেই যে একটা ডোভস অ্যান্ড হকস বলে, সুতরাং দুই শিবিরের ভেতরেই আমি দেখতে পাচ্ছি যে একটা হকিশ টেন্ডেন্সি আর একটা ডোভিশ টেন্ডেন্সি। এই ডোভিশ টেন্ডেন্সিটা যদি প্রিডমিনেন্ট করে তাহলে পরে কিন্তু আমরা একটা সমাধান করতে পারবো। কিন্তু আবার আমি রিপিট করতে যাচ্ছি, এই প্রক্রিয়া ডোভিশ ধারায় একটা সমঝোতার ধারায় নিতে হলে পরে জামাত শুড বি পুশড আউট অফ দ্য সিনারিও, এবং বিএনপিকে একটা কাজ করতে হবে যে জামাতের সঙ্গে সম্পর্ক ছাড়তে হবে। সরকারকেও বলতে হবে যে বিএনপি থেকে সরে গেলে জামাতকে আমরা আশ্রয় দেব না, যেটা হানিফ সাহেব কিছুদিন আগে কুষ্টিয়াতে করেছিলেন। এবং সবচেয়ে বড় কাজ সরকারের, এটা চতুর্দিক থেকে দাবি উঠছে যে জামাতে ইসলামকে নিষিদ্ধ করতে হবে। এই নিষিদ্ধটা কেন করছে না এটা বুঝতে পারছি না। এমনকি আমি এটা মনে করি, সরকার যদি জামাতে ইসলামকে নিষিদ্ধ করে এবং তারপরে একটা আইন করে দেয় যে নিষিদ্ধ দলের সঙ্গে কেউ সমঝোতা করলে তার নিবন্ধন বাতিল হয়ে যাবে, তাহলে পরে কিন্তু আমরা এই ইস্যুটা বিএনপির কাছে ফোর্স করতে পারি, চাপিয়ে দিতে পারি যে আইদার তুমি আইন বিরুদ্ধ কাজ করেছো। সুতরাং অনেক কিছু করার আছে যদি আপনি ডিসাইড করেন যে পাওয়ার ইজ নট দ্য প্রাইমারি গোল। এটা গোল অবশ্যই, যে কোনো রাজনৈতিক দল পাওয়ার চাবে, কিন্তু পাওয়ারের চেয়ে প্রমিনেন্স প্রায়োরিটি পাবে হলো আমার নীতি, আদর্শ এবং কর্মসূচি। জি, আমাদের একজন দর্শক লাইনে আছেন। প্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো যে দুই দলের যে উস্কানিমূলক কথাবার্তা সবচেয়ে বেশি সরকারি দল থেকে বলতেছে, এর থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে? জি, আপনার প্রশ্ন নিয়ে আমরা আসলে আলোচনা করেছি। উস্কানিমূলক কথাবার্তা আলোচনা চলছে, আসলে আমরা সে বিষয়ে বলেছি, আবারও নিশ্চয়ই আলোচনায় আসবে। আমরা মুজাহিদ ইসলাম সেলিম বলছিলেন কিন্তু জামাত ইসলাম প্রসঙ্গে তাদেরকে নিষিদ্ধ করার কথা, যদিও আদালতে একটি মামলা রয়েছে, সে মামলা চলছে। না একটু কারেকশন করতে চাই, আদালতের মামলাটা কিন্তু নিবন্ধীকরণের বিষয়, জামাত নিষিদ্ধকরণের বিষয় নয়। তাহলে সরকার আরেকটা আমি বলতে চাই যে ট্রাইব্যুনালের আইন পরিবর্তন করে বলা হলো যে খালি ব্যক্তি না, সংগঠনকেও বিচারের সম্মুখীন করা হবে। এখনো পর্যন্ত কেন জামাতে ইসলামকে একটা সংগঠন হিসেবে সেই বিচারের সম্মুখীন করা হচ্ছে? জি, জনাব ইকবাল সুবহান চৌধুরী, এই প্রশ্নটি মুজাহিদ ইসলাম সেলিমের প্রশ্নটি আপনার কাছে করলাম, যেটা জামাত ইসলামকে নিষিদ্ধ করার প্রশ্নে সরকার তো তার নির্বাহী ক্ষমতা বলে করতে পারে, এবং যেটি বললেন তখন তো আমরা বিএনপিকে বা অন্য পার্টিকে দোষ দিতে পারবো তুমি আইনের বহির্ভূত কাজ করেছো, সেই কাজটি সরকার করতে এত বেশি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কেন পড়েছে? অথবা যেটি বললেন যে আজকে যদি বিএনপি জামাতকে ছাড়ে তাহলে সেই হাতটি আবার আওয়ামী লীগ ধরে ফেলে কিনা, এই শঙ্কার কথাও কিন্তু বলেছেন মুজাহিদ ইসলাম সেলিম। আশঙ্কা তো বিভিন্ন রকমভাবেই আমরা ছড়িয়ে থাকি। এই 5ই নির্বাচন নিয়েও বহু আশঙ্কার কথা বলেছি। নির্বাচনের পর বিদেশি রাষ্ট্রসমূহ কি করবেন, কি করবেন না, সে ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছি। তো সব আশঙ্কা অনেকটাই কিন্তু কেটে যাচ্ছে। ধরেন প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি চ্যালেঞ্জ ছিল, তিনি একটি করে চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করছেন। সামনের দিনগুলোতে তার চ্যালেঞ্জ থাকবে, সেগুলো তাকে মোকাবেলা করতে হবে। প্রথম চ্যালেঞ্জ তার ছিল যে নির্বাচন যে বর্জনের যে প্রক্রিয়া বা যে হুমকি, সেটি মোকাবেলা করা, সেটি তিনি মোকাবেলা করেছেন। তারপরে যেটি ছিল যে বিদেশি রাষ্ট্রসমূহ তাকে এই সরকারকে এবং এই নির্বাচনকে বৈধতা দেবে কিনা, সেটিও তিনি মোকাবেলা করেছেন। তৃতীয়, একটি মোটামুটি সকলের কাছে গ্রহণযোগ্য একটি যে ক্যাবিনেট, সেটি গঠন করে তিনি সেই চ্যালেঞ্জটি মোকাবেলা করেছেন। আজকে মোফাজ্জল করিম ভাই একজন অত্যন্ত একজন অভিজ্ঞ এবং একজন সিজনড তিনি ব্যুরোক্রেট ছিলেন। তিনিও বলেছেন যে আজকে সরকার অন্তত এটা প্রমাণ করতে পেরেছে যে তারা দুর্নীতি, তাদের নিজেদের দলের ভিতরেও যদি কেউ দুর্নীতি করে থাকে, প্রধানমন্ত্রী তার প্রথম নির্বাচনোত্তর যে সংবাদ সম্মেলন, সেখানে তিনি বলেছেন কেউ যদি অন্যায়ভাবে যদি কোনো সম্পদ আহরণ করে, সেটার দায় দায়িত্ব আমি কেন গ্রহণ করব? আমরা দেখলাম আজকে দুদক অনেকটা তারা করছেন, এবং এগুলো কিন্তু জনগণ ভালোভাবেই গ্রহণ করছে। এবং আজকে তিনি এই সরকারের বিপরীত মেরুতে থেকেও কিন্তু এই সরকারের এই কাজটিকে কিন্তু তিনি আজকে
প্রশংসা করলেন, স্বাগত জানালেন। এটাই তো হলো ডেমোক্রেসির নিয়ম, গণতন্ত্রের একটা সুন্দর সুন্দর যে যেটা অন্যায়কে অন্যায় বলা হবে, যেটা ভালো সেটাকে সাধুবাদ করা হবে। আমরা আজকে যেটা বলতে চাই যে প্রধানমন্ত্রী কিন্তু এই কথাগুলো নির্বাচন উত্তর যে প্রেস কনফারেন্সে তিনি কিন্তু যে আজকে বিরোধী দলীয় নেত্রী মাননীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তিনি আবার আহ্বান জানিয়েছিলেন যে আসুন, রাজনৈতিক প্রতিহিংসা আমরা আর চাই না। আপনি এই সহিংসতা এবং সন্ত্রাসী এইসব কর্মসূচি আসুন আমরা বন্ধ করি এবং জামাতকে আপনি পরিত্যাগ করুন। আপনি যে কথা বলছেন যে কেন সরকার এই জামাতকে কেন নিষিদ্ধ করছেন না, আমি যদি উল্টোভাবে যদি বলি যে এই জন্যই আমি বলতে চাচ্ছি কিছু কিছু বিষয়ে আজকে সমঝোতা হওয়া দরকার। আজকে এই মুহূর্তে যদি জামাতের প্রশ্নে আমি সরকার জামাতকে নিষিদ্ধ করে দিলাম, কালকে যদি আপনি দাঁড়িয়ে যদি বলেন একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো বৈধতা নেই এই সরকার, গণতান্ত্রিক কার্যক্রম নয়, তাহলে সেই বিতর্ক থেকে যাবে, সেই সমালোচনা থেকে যাবে, বরং আরও তারা সুবিধা পাবে। আজকে যদি কয়েকটি দল, আমি মূলত প্রধান দুটি দলের মধ্যে যদি এই সমঝোতাটা যদি হতে পারত যে হ্যাঁ, যারা জঙ্গিবাদ, যারা সন্ত্রাসবাদ এবং যারা যুদ্ধ অপরাধী তাদেরকে নিষিদ্ধ করা যাবে, আগামীকাল সরকার যদি সেখানে যদি না করেন তাহলে সরকার কিন্তু নিজেই দায়ী থাকবেন জাতির কাছে। আর যদি এই সমঝোতার প্রেক্ষিতে যদি আইনগতভাবে তাদেরকে নিষিদ্ধ করা হয় তাহলে সেখানে কেউ প্রশ্ন তোলার কেউ থাকবে না। আপনার নিশ্চয়ই মনে আছে 1990 সালে যখন গণতান্ত্রিক আন্দোলন হলো তখন 3 জোটের যে রূপরেখা হলো সেই রূপরেখা কিন্তু কোনো সাংবিধানিক বা আইনগত ভিত্তি ছিল না, কিন্তু জনগণের যে সম্পৃক্ততা তার কারণের জন্য কিন্তু সেটা একটা আইনগত ভিত্তিও কিন্তু পেয়ে গেল। তাই আমি মনে করছি যে আজকে জামাতের ব্যাপারে কিন্তু যেটি প্রশ্ন প্রধানমন্ত্রী নিজেও বলেছেন এটি আদালতে আছে, যেটি আদালতে বিচার হবে এবং তারপরে যে রায় হবে সেটার ভিত্তিতে। তার আগে আমি আবার বলতে চাই যে এই প্রশ্নেও কিন্তু একটা সমঝোতা হওয়া দরকার, বিশেষ করে কারণ আপনি যে কথাটা বলছেন যে যদি আজকে নিষিদ্ধ করা হয় বা যদি বিএনপি যদি তাদের সঙ্গ ছাড়ে আগামীকাল তারা যদি গিয়ে আবার আওয়ামী লীগ বা ক্ষমতাসীনদের সাথে যদি গাঁটছড়া বাঁধে, সেই জন্যই কিন্তু আমি মনে করি যে এই জায়গাটাতে এই জন্য না এরকম এক্সাম্পল নেই, এটাও কিন্তু সঠিক তথ্য নয়। জামাতের সাথে কখনো কিন্তু আওয়ামী লীগের গাঁটছড়া হয়নি। নির্বাচন 96 সময় যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় তারা তাদের মতো আন্দোলন করেছেন, তারা কিন্তু জোটের অংশভুক্ত ছিলেন না। আর জামাতের কোনো ব্যক্তিকে মন্ত্রী করে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে আসেনি। তাই সেই প্রশ্নগুলো না তুলে আপনি একেবারে এই মুহূর্তে আজকে তো আর কোথাও কোনো টকশোতে যাবেন না, কালকে হয়তো কোনো অনুষ্ঠানে যাবেন বা আনুষ্ঠানিক অনুষ্ঠানে যাবেন, এই মুহূর্তে সর্বশেষ সময়টুকুর জন্য দেশবাসীর কাছে, সরকারের কাছে, বিরোধীদের কাছে কি প্রত্যাশা করেন আপনি? আমরা সবাই মনে করি যে আজকে কাউকে অবৈধ বলেও না, কাউকে আঘাত করেও নয়, যারা ক্ষমতায় আছেন এবং ক্ষমতার বাইরে যারা আছেন তাদের প্রত্যেককেই এটা বিবেচনা করতে হবে এই দেশটি কিন্তু সবার। এই দেশটি যদি সবার হয়ে থাকে তাহলে এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব তাঁদেরই। আমি শেষ করতে চাই, আমাদের জন এফ কেনেডি একবার বলেছিলেন, মার্কিন সাবেক রাষ্ট্রপতি, নিহত রাষ্ট্রপতি, তিনি বলেছিলেন যে এই যে ধ্বংসাত্মক মারণাস্ত্র সেগুলো কিন্তু তৈরি করছে কারা? আমরাই তৈরি করছি এবং মানব সভ্যতাকে তারা বিধ্বংসীর দিকে টেনে নিতে পারে। সেই মানব সভ্যতাকে বিধ্বংসীর দিকে টেনে নেওয়ার আগে এই মারণাস্ত্রগুলোকে আসুন আমরা ধ্বংস করি। তাই আমি মনে করি আমাদের গণতন্ত্রকে যে কর্মকাণ্ডগুলো বা যে বক্তব্যগুলো আমাদের গণতন্ত্রকে ব্যাহত করে, আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করে, আমাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে ব্যাহত করে, মানুষের জানমালের নিরাপত্তাকে ঝুঁকির মুখে নিয়ে যায়, আসুন সেগুলোকে আমরা আমাদের সবাই মিলে আসলে শেষ করার 10 সেকেন্ডের মধ্যেই বলবো, এই গণতন্ত্রের জন্যই তো এত কুম্ভীরাশ্রু বর্ষণ। তা না হলে পরে যে নির্বাচন হয়েছে এটা গণতন্ত্রের কোনো রকমের প্রতিফলন নয়। যাই হোক, আর ওই জামাতকে নিষিদ্ধ এই সরকার করবেন না, এই জন্য করবেন না দুটো কারণে। একটা হলো
যে জামাতের সঙ্গে চলে গেলে পরে আমরা তো আর সেই হাত আলোচনা না মিলানো গিয়ে যাবে একেবারে আমরা শেষ আচ্ছা, মুহূর্তের মধ্যে আছি আমরা। 96 আর 86 কথাও আমাদের মনে আছে। আমি শেষ কথাটা এই বলবো যে ঠিক আছে সবকিছু বাদ দেন, যা গেছে গেছে, সব আসুন আমরা জানান সবাই দিয়ে মিলে। আবার সবাই মিলে আজকে কিন্তু খালেদা জিয়াও তার বক্তব্য এটা বলেছেন যে আসেন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি আর জি কি, জি আমরা জি, সামনে যারা নিয়ে যাই। মজুদ আমি ছিলেন, জি স্ট্রেট বলতে চাই জি। যে হার্ড লাইন আরো জোরদার করতে হবে জামাতের বিরুদ্ধে, আর আওয়ামী লীগ বিএনপি পরস্পরের হার্ড লাইন পরিবর্তন করে, ট্যাকটিক্স পরিবর্তন করে সমঝোতার পক্ষে একটা সফট লাইন নিয়ে যদি অগ্রসর হয়, তাহলে পরে আপাতত আমরা একটা রাজনৈতিক স্থিতিশীলতার ভেতরে আনতে পারবো, তা না হলে সমূহ সর্বনাশ। আমরা মজুদ হোসেন স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে যে বিষয়টি তিনজনই আজকে আমাদের প্রিয় অতিথি বললেন, সংলাপ সমঝোতা, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলা থাকবে, ব্যবসা বাণিজ্য চলবে, গাড়ি চলবে, সব কিছু তারা একটা ঐক্যমতের কথা বলেছেন। এবং আমরা আজকে তাদের কাছ থেকে এটুকু শুনেছি যে উস্কানিমূলক কোনো রকম কোনো বক্তব্য দিয়ে যাতে সমঝোতা সংলাপের পথ রুদ্ধ না করে দেওয়া হয়, সেরকম একটা পরিবেশ পরিস্থিতি করার জন্য তারা সরকারকেও হাত বাড়াতে বলেছে, বিরোধী দলকেও হাত বাড়াতে বলেছে। আমরা আশা করব যে আমরা সকলে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আমরা বলবো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তাহলেই হয়তো আমাদের কাঙ্ক্ষিত যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে আমরা আরও বেশি শক্তিশালী করতে পারবো। দর্শক, দেখছিলেন আওয়ার ডেমোক্রেসি। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ইমেল করুন ourdemocracy@rtvbd.tv-তে। আবার দেখা হবে একই সময়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।